আমি মোহাম্মদ তুমি কোথায়? আমি মোহাম্মদ ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার একজন অন্যতম সমন্বয়ক। আমার বিশ্ববিদ্যালয় হলো সাউদার্ন বিশ্ববিদ্যালয়। আমি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারে আছি। আচ্ছা আচ্ছা। তো এখন কেমন লাগছে, মানে তোমরা যখন আন্দোলন করতেছিলে তখন কেমন লাগতো, আর এখন কেমন লাগছে? এখন তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, একটা স্বাধীন দেশে বসবাস করছি। তবে মাঝে মধ্যে একটা খারাপ লাগে। এই আন্দোলন আমাদেরকে অনেক তিক্ত অভিজ্ঞতা দিয়েছে, অনেক মুগ্ধ অভিজ্ঞতা দিয়েছে। তিক্ত অভিজ্ঞতাগুলো স্মরণ করলে অনেক খারাপ লাগে। 1500+ ছাত্র জনতা হত্যা, শহীদ হলো, সেগুলো স্মরণ করলে খারাপ লাগে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তুমি কোন সিদ্ধান্ত নিলে যে তুমি আন্দোলনে যাবে কোথায় থেকে, দেখুন কোন এলাকায়? দেখুন মানে যখন সবাই একীভূত হচ্ছে একটা দাবির প্রেক্ষিতে, তখন মানে আমাদেরও অংশগ্রহণ করাটা উচিত। যেন এই আন্দোলনটা সফল হবে আমাদের দ্বারাই। তো শিক্ষার্থীরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে আন্দোলনের প্রেক্ষাপট হয়তো বদলে যেতে পারে। আমরা 18 সালে দেখেছি কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, কিন্তু 24-এ যেটা দেখলাম সেটাও কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, কিন্তু একটা সরকার পতন আন্দোলন হবে সেটা আমরা কখনো প্রথমে ভাবিনি। আমরা 56% কোটার বিরুদ্ধে কি প্রথম যাত্রাটা শুরু করেছিলাম আর কি। চিটাগাং তোমার অভিজ্ঞতাটা যদি একটু বল, তুমি কয় তারিখ থেকে আন্দোলনে গেলা, চট্টগ্রাম কিভাবে গেলা? চট্টগ্রাম বলতে ঢাকা শহরে যেভাবে আন্দোলন করাটা সহজ, চট্টগ্রাম আমি মনে করি আন্দোলনের জন্য একটা মানে কঠিন একটা প্লেস। কারণ চট্টগ্রামে একটা মোড় যখন আমরা দখল করলাম, আমি 16 তারিখের ঘটনাটা বলি, যেদিন আমাদের প্রথম শহীদ চট্টগ্রামের শহীদ ওয়াসিম শহীদ হলেন। সে স্থানটা হলো চট্টগ্রামের মুরাদপুর। এটা মুরাদপুর মোড়। তো এই পাশে হলো বদ্রাটের রাস্তা, এবং সামনে হলো 2 নাম্বার গেট জিসির মোড়ের রাস্তা। এই পাশে হলো অক্সিজেনের রাস্তা, এবং এই পাশে হলো চকবাজারের রাস্তা। আমরা মোড়টাতে অবস্থান নিয়েছিলাম। আমাদের প্রোগ্রাম করার কথা ছিল 16 রেল স্টেশনে, কিন্তু সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই যে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করার কারণে আমরা সেখান থেকে প্লেস চেঞ্জ করে আমরা মুরাদপুর অবস্থান করি। তিনটার দিকে আমরা সবাই জড়ো হতে থাকি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাস্তায় থাকে, স্কুল কলেজের স্টুডেন্ট রাস্তায় থাকে। তো একটা সময় যখন আন্দোলনের হচ্ছিল, এদিকে ছাত্রলীগ এবং পুলিশ অর্থাৎ 2 নাম্বার গেটের দিকে, এই পাশে ছাত্র জনতা, এই পাশে কোনো সমস্যা নেই, এই পাশেও ছাত্র জনতা। তবে রেল লাইনের ওই পাশে মানে ওখানে স্থানীয় আওয়ামী যুবলীগরা ওরা অবস্থান করছিল অস্ত্রশস্ত্র নিয়ে। এই পাশে একেবারে পুলিশের পরে যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা ওখানে কি অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, পুলিশের পরে আরেকটু পরে। তো আমাদের যে স্থানটা, সেখানে দীর্ঘ প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত আমাদের ধাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে, আমাদের দাবি দাওয়া নিয়ে স্লোগান চলতে থাকে। এবং যখনই মিছিলটা মুভমেন্ট করে একটু সামনের দিকে যাই, সবাই আমরা যাই না, আমরা কিছু ব্যক্তি এখানে, আমরা শিক্ষার্থীরা এখানে থাকি। যখনই কিছু সংখ্যক মুভমেন্ট করে যাই, দেখলাম 1 মিনিট পরে দেখি একটা আহত রুগী আসতেছে। মানে আমাদের যে আহত অবস্থায় আসতেছে তার হয়তো শরীরে গুলি, নাইলে তাকে টিয়ার শেল মারছে বা ইট নিক্ষেপ করছে, এগুলোতে আঘাতপ্রাপ্ত হয়ে এদিকে আসে। তো এমনি চলতে চলতে দেখলাম হঠাৎ ওয়াসিম, যে চট্টগ্রামের প্রথম শহীদ, চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন, ওয়াসিম দেখি 3-4 জন ধরে নিয়ে একটা রিক্সার মধ্যে উঠাচ্ছিলেন, তাকে মেডিকেলে নেওয়া হলো, সে মারা গেল। তো এগুলো আন্দোলনের একটা প্রেক্ষাপট। তবে আমরা মূলত চট্টগ্রামে যে মুরাদপুর, 16 রেল স্টেশন, তারপরে নিউ মার্কেট চত্বর। তুমি অ্যারেস্ট হয়েছিলে কোন জায়গা থেকে, সেইটা একটু। আমি যখন আমাদের 6 জন কেন্দ্রীয় সমন্বয়ককে ডিবি অফিসে আটকে রাখা হয় এবং তাদেরকে লিখিত একটা বক্তব্য জোরপূর্বক পাঠ করানো হয়, সেটা আমরা বিভিন্ন আকার ইঙ্গিতে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমরা জোর করে এই বিবৃতির পাঠ করছি, নিজ থেকে নয়। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে পরের দিন চট্টগ্রামে আমরা প্রোগ্রাম দিব, প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি, এবং তাদেরকে কেন জোরপূর্বক আটকে রাখা হলো, তাদের মুক্তি চাই এই বিষয়ে। পরে সেখানে আমি যাওয়ার পরেই কোতোয়ালি থানায় এসআই আমাকে ধরে আমাকে প্রিজন ভ্যানে তুলে ফেলে। কোন জায়গা থেকে এটা হলো জামালখান প্রেস ক্লাবের সামনেই প্রিজন ভ্যানে তুলে ফেলে। প্রিজন ভ্যানে তোলার পরে দেখি সাংবাদিকরা আসলো, আমি কথা বললাম, সেখানেও আমি স্পষ্ট করে বলেছি
যে আমাকে প্রশ্ন করা হলো, আপনারা কি সমন্বয়কদের কথা মানেন না? সমন্বয়করা তো আন্দোলন স্থগিত করলেন। আমি বলছি আমরা আমাদের সমন্বয়কদের কথা মানি, কিন্তু তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তারা এটা স্বেচ্ছায় পাঠ করছে না, তাদেরকে জোরপূর্বক পাঠ করানো হচ্ছে। সেজন্য আমরা প্রতিবাদে আজকের প্রোগ্রামে আসলাম, এটাই। তো ওখানে আমাকে অ্যারেস্ট করার পরে প্রিজন ভ্যান আটকে রাখছিল। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রামের সাহসী যে নারী শিক্ষার্থীরা আছেন, আমাদের বোনরা, তারা প্রিজন ভ্যানটাকে খুব আটকে রাখছিল, যেতে দিচ্ছিল না। যে যা হবে হবে, 1 তারিখ থেকে আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আমাদের হাতে কোনো জাস্ট লাঠি আছে, হ্যাঁ, তাও প্রোটেক্ট করার জন্য। আর আমরা ডিল মারতে জানি না, আমাদের এদিকে মারলে ওদিকে চলে যায়, কারণ এগুলো তো আমাদের প্র্যাকটিস অভ্যস্ত নয়। তো ওই নারী শিক্ষার্থীদের আটকে রাখছিল। এক পর্যায়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরে ওই স্থানীয় আওয়ামী লীগের ওখানে একটা জোরপূর্বক একটা আমাদেরকে শিবির বলে পুলিশদের কাছে ধরিয়ে দেওয়ারও একটা, আমাদের যে শিক্ষার্থীরা, সেটাও একটা ঘটনা আছে। পরে আমাদেরকে প্রিজন ভ্যানে করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। এরপরে বিভিন্ন শিবির ট্যাগ দেওয়ার চেষ্টা করে এবং আমাদেরকে টর্চার করে রাত 2টা-3টা পর্যন্ত। পরবর্তীতে যখন আমাদের শুধুমাত্র আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সাথে যুক্ত, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, সেটা যখন প্রমাণিত হয়, পরে আমাদেরকে ছেড়ে দেয়। কিন্তু এর আগে আমাকে অ্যারেস্ট করছিল 29শে জুলাই, এবং 29শে জুলাই অ্যারেস্ট করার বিকেল 4টায়, 3:30টাতে 4টার দিকে অ্যারেস্ট করছিল। পরে এই যে সন্ধ্যা থেকে একেবারে রাত 11টা-12টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে আমাদেরকে 3টা-4টার দিকে ছেড়ে দেয়। এটা বড় ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে একটা অনেক বড় ছাত্রদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়েছে। এখন তাহলে চাওয়া কি, আমরা এখন তোমরা যাকে প্রধান চেয়েছো সে প্রধান, এখন তাহলে কিভাবে কাজ? এখন এটা আরো বড় চ্যালেঞ্জ, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। সেই জায়গায় তোমরা এখন কি করছো? দেখুন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন স্বাধীনতার সফলতাটুকু কী কী, একদম বেসিক যে সফলতার কথা বলবো সেটা হলো মানুষের বাক স্বাধীনতার, এখানে বাক স্বাধীনতা পেয়েছে। আগে মানুষ ফেসবুকে লিখতে একটু ভয় পেত বা লিখে মুছে ফেলার চেষ্টা করতো, এখন সেটি করছে না, এবং জোর গলায় বলছে কি জিগাবি জিগা, সব বলবো। এই ধরনের একটা মানসিকতা মানুষের মাঝে তৈরি হতে, সেটি আমাদের জন্য সবচেয়ে বড় একটা সফলতা। এখন দেখুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বিশ্বাস করে বাংলাদেশের এমন একটি পরিবেশ তৈরি হবে, বাংলার পূর্ব আকাশে নতুন একটি সূর্য উদিত হবে, যে সূর্য সবাইকে সমানভাবে আলো দিবে, কাউকে বঞ্চিত করবে না, যেখানে মারামারি থাকবে না, হানহানি থাকবে না, লুটতরাজ থাকবে না, সন্ত্রাসবাদী থাকবে না, চাঁদাবাদী থাকবে না, অস্ত্রবাজি থাকবে না, একদম সবাই সমানভাবে সুন্দরভাবে বাংলাদেশকে নিয়ে ভাববে। বাংলাদেশের যে সুজলা সুফলা শস্য শ্যামলা যে বাংলাদেশ বলি, সেটাকে বিশ্বের কাছে উন্মোচিত করবে, এটি বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের উদ্দেশ্য। আমরা দেখছি নানা গ্রুপ নেমে পড়েছে তাদের দাবি দাওয়া নিয়ে, অ্যাজ ইফ যে এইসব দাবি দাওয়া পূরণ করার জন্য এইসব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেসিবাদকে দূর করেছে। আমরা নানা জায়গায় বিশৃঙ্খল থেকে রাস্তাঘাটে যে যার মতো করে বসে পড়ছে, তার একটি বড় অংশ আমার সরকারি কর্মচারী। এটি হলে তো যে সরকার যেভাবে কাজ করছে সেদিকে আসলে কাজ করছে, সেই জায়গায় কি ছাত্রদের কাজ? এখানে আমি বলি আপনার, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, ওনাদেরকে চাপে ফেলার জন্য কিছু মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করে যাচ্ছে। আমি এখানে বলবো, কিছু যে দুষ্কৃতিকারীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার জন্য এই ধরনের দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে, এবং বিভিন্ন জায়গায়, এটা শুধু এই যে পরীক্ষা দিব না এই আন্দোলন না, কিন্তু আপনি যদি খেয়াল করেন যে সিএনজি সমিতির এরাও আন্দোলন করছে। তারপরে দেখলাম ওই যে কোন একটা জায়গায় তারা দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছে 2 দফা দাবিতে। এগুলো নানা গ্রুপ তাদের ব্যক্তিগত দাবি দেওয়া, গোষ্ঠীগত দাবি দেওয়া নিয়ে নেমে পড়েছে। Yes. তো সেই জায়গায় তোমাদের তো করণীয় আছে নিশ্চয়ই। আমরা যদি যৌক্তিক দাবি হয়, তাহলে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এবং যারা মোস্ট সিনিয়র সমন্বয়করা আছেন, তারা কিন্তু এগুলো নিয়ে আলাপ আলোচনা করেন। এখানে হ্যাঁ, আমি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তা ওনাদেরকে আমি কোনো মানে আবদার করতে পারবো না, দাবি দিতে পারবো না, এরকম কিন্তু নয়। যৌক্তিক দাবি হলে সময় সাপেক্ষ আলোচনা করে এটার সমাধানের দিকে যাচ্ছে উপদেষ্টা। কিন্তু যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে না, আজকেই এটা করতে পারলে হয়তো উপদেষ্টা মণ্ডলী একটু চাপে থাকবে, মানে এই কাজটাগুলো করতে পারলে মনে হয় ভালো হবে, তাদেরকে উস্কে দিচ্ছে। হ্যাঁ, আমি বলবো বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছেন এবং যারা উপদেষ্টা মণ্ডলী 2জন ছাত্র প্রতিনিধিরা আছেন, তারা খুব তীক্ষ্ণ ও সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্তগুলো নেবেন। দেখুন, এই যে এখন মানে
কী এক অবস্থা যে মানুষ এখন তাদের এই যে 17 বছর ধরে যে ফেসিবাদী ব্যবস্থাটা কায়েম হয়েছিল, মানুষের উপর নির্যাতন দমন নিপীড়ন করা হয়েছিল, সেগুলো কিন্তু এখন মানুষ আমাদেরকে বলা শুরু করছে অলরেডি। আমরা বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং থেকে শুরু করে সব কিছু আমরা করছি, তো আমরা বুঝতে পারছি যে মানুষের কী পরিমাণ হাহাকার তারা আমাদের সাথে শেয়ার করছে। এখন অনেকেই কিন্তু এখনও আওয়ামী লীগের, তারা জাস্ট বেশ পাল্টিয়েছে, বুশ পাল্টায়নি। তারা এখনও পর্যন্ত জায়গা দখলে ব্যস্ত আছে, হুমকি দামকি। আজকেও আমার কাছে অনেকে রিপোর্ট দিল চট্টগ্রাম মেডিকেলে 4-5 জনকে লোহাগাড়ার এক সন্ত্রাসী 4-5 জনকে মেরে জায়গা দখল করবে, কেন বাধা দিতে গেল, তাদেরকে মেরে চট্টগ্রাম মেডিকেলে তারা এখন ভর্তি আহত অবস্থায়। এই যে এইগুলো কিন্তু ওরা করে যাচ্ছে। সেই জায়গায় তোমাদের সবার প্রতি কি ধরনের আহ্বান আছে? আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, উনি গঠিত হলেন আজকে 15 দিন গত হলো, আজকে 16তম দিন। তো এই যে দীর্ঘ 17 বছর ধরে যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা, সব জায়গায় দুর্নীতির আখড়ায় পরিণত এবং দুর্নীতির একটি স্তূপ, সেগুলোকে আমি আস্তে আস্তে ঠিক করতে হবে। আমাকে একদিন 2 দিনে করতে পারবো না, কিছু সময় তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারদেরকে দিতে হবে। এখন আমার মেসেজ হলো যে বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে সবাই এসে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো, এটাকে যেন বিনষ্ট না হয় সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। এবং পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, বাম সংগঠন বা গণ অধিকার পরিষদ বা আদার্স যে সংগঠনগুলো আছে, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এখনও পর্যন্ত আমাদের যে ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তারা কিন্তু হাসপাতালে কাতরাচ্ছে, স্বাধীন দেশে স্বাধীন রাস্তায় তারা এখনও বেরোতে পারেনি, এবং যারা শহীদ হলেন তাদের কবরের মাটি কিন্তু এখন পুরাতন হয়নি, তাদের কবরের যে উপরে একটু ছোটোখাটো অনুচারা জন্মায়, সেগুলো কিন্তু এখনও জন্মায়নি। আপনারা যে এখন মানে বিভিন্ন বিজয় মিছিল করছেন বা এগুলো করছেন, একটু পরে করুন, সমস্যা নাই, আমরা তো বাধা দিচ্ছি না। আমরা একেবারে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র চাচ্ছি, যেখানে কোনো ঘুষ লেনদেন হবে না, অন্যায় অনাচার বেবিচার নির্যাতন ধর্ষণ এগুলো কোনো কিছু হবে না, এরকম একটা রাষ্ট্র। সেজন্য সকলের সহযোগিতা দরকার। তোমার ব্যক্তি জীবনের এখন লক্ষ্য কি? জীবনে এই ধরনের একটা আন্দোলনে যুক্ত হতে হবে, সেটা তো নিশ্চয়ই পরিকল্পনা ছিল না, সেটা হয়েছে। এখন তোমার ব্যক্তি জীবনের তোমার ইচ্ছা কি? এখন পর্যন্ত স্কুল কলেজ সব কিছু খুলেনি। আমি তো ব্যক্তিগতভাবে ভালো একজন সিভিল ইঞ্জিনিয়ার হতে চাই, এবং ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি আমার খুব ইচ্ছে আমি একজন শিক্ষক হব। আমি কিন্তু 2018 সালে যখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে, তখন থেকে কিন্তু আমি একটা ব্যাচ পড়াচ্ছি 9ম-10ম শ্রেণীর। আমি কিন্তু স্টুডেন্ট পড়াতে বা টিউশন করাতে খুব অভ্যস্ত। সেই হিসেবে আমার মা বাবারও চাওয়া ভালো একজন ইঞ্জিনিয়ার হবে, সাথে একটা শিক্ষকতা করবো, এতটুকুই চাওয়া, বেশি কিছু চাওয়া নাই। হালাল রুজি ইনকাম করে জীবনটা অতিক্রম করতে পারলেই সব, এটা আর কি। তবে আমি খুব আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া যে এমন একটা আন্দোলনে সম্পৃক্ত হতে পেরেছি, যে আন্দোলনের দাবানলে একটা ফেসিবাদ তার চেয়ারকে উল্টিয়ে দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম।